নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন। কালকে শিলিগুড়িতে মুষলধারে বৃষ্টি হয়েছে। রাত থেকে মোটামুটি ওই 11:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারা রাতেই প্রায় হয়েছে। এখন যদিও আজকে অনেকটাই বেলা, আমি খুব একটা সুপ্রভাত আপনাদেরকে জানাতে পারছি না। আজকে 12টা উত্তীর্ণ হয়ে গেছে, কিন্তু এখনও মোটামুটি ভালোই জল রয়েছে। ঠিক আছে, এরকম হলে চলবে যে রাত্রিবেলা বৃষ্টি হলো, দিনের বেলায় রোদ্দুর হলো, কিন্তু ওই দিনের পর দিন কেবলমাত্র বৃষ্টি, সেটা না হওয়াটাই কাম্য। সব দিক থেকে কোনো কিছুরই বারবার অন্তত ভালো না। একেবারে মাঝখানে যেটা হয়েছিল যে শিলিগুড়িতে টানা 5 মাস কোনো বৃষ্টি ছিল না, সেই সময়টায় আমি বৃষ্টি 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 করে একাকার কাণ্ড। সেই সময়টা একবার আমার মনে আছে যে টুকুরকে আমি বলেছিলাম, তোর নাম টুকুর না দিয়ে যদি বৃষ্টি দিতাম তাহলে অন্তত বৃষ্টি বললে তোর মুখটা অন্তত সামনে ভাসতো না, তোর নামটা টুকুর দেওয়া উচিত হয়নি। আবার মাঝখানে যখন 11 দিন টানা বৃষ্টি, তখন আমি আমার ওকে বলেছিলাম যে তোকে এবার আমি পেটাবো, কারণ তোর নাম টুকুর। তো যাই হোক, মজা করে এগুলো বলেছিলাম। তো যাই হোক, এখন ঠিক আছে। এই আবহাওয়াটা শিলিগুড়ির আবহাওয়া, যে দিনের বেলায় খুব রোদ এবং সন্ধ্যেবেলায় বৃষ্টি, যেটা আমি দেখে এসেছি বিয়ের পর থেকে। তো যাই হোক, আপাতত আজকের দিন শুরু হয়েছে। মিনামাসি তো আসেনি, এখন আমি রান্নাবান্না করিনি। আজকে ভেবেছি স্নান করে নিই, তারপরেতে রান্না বসাবো। তো তখন থেকে এই ব্লগটা, সকাল থেকে অনেক কিছুই হয়েছে। মানে ওই খাওয়া দাওয়া হ্যানা তেনা, নিচে শ্বশুরমশাইয়ের ডাক্তারের কাছে গেছিলো, সে একটু আগে ফিরলো বাবাকে নিয়ে আর কি। স্কিনের ডাক্তারের কাছে গেছিলেন, তো সে একটু আগে ফিরেছে। তো তাছাড়াও আর কি মায়ের সাথে কথোপকথন। ছেলে ভালো আছে, মমিনাদির ছেলে অনেকটাই তুলনামূলকভাবে ভালো আছে। কালকে থেকে প্রচণ্ড, এক তো হচ্ছে গিয়ে ইলেকট্রিকের শক তো খেয়েছে, প্লাস মানসিক শকও ছিল। তবে বিভিন্ন জায়গায় জায়গায় পুড়ে গেছে, বিভৎসভাবে পুড়ে গেছে। আমাদের এই যে কাঁধের নিচের একটা জায়গায় একটু, মানে হাতের ভাঁজের মাঝখানে একটু একটা জায়গায় মাংস উড়ে গেছে। তারপরে থাই, আরও অনেকগুলো জায়গায় মানে বেশ ভালো রকম ইনজুরি হয়েছে। তবে দিনহাটা হাসপাতালেতেই আছে এবং ওদের ছুটোছুটি চলছে। আর মায়ের আজকে কাজের লোক এসেছে, খবর পেলাম। সুতরাং ঠিক আছে, চলছে দিনের ভাবে। তো আমাদের বিমলাদি কী করছে? ও বিমলাদি, কি করো? একজনকে ডাকি আর একজন হ্যাঁ গো বলে খবর দেয়। হ্যাঁ, ভালো আছি। তো তোমার আঁচলটা কেন নাকে গো? আঁচলটা নাকে কেন? ও নাকেই থাকে। ও বাস, বা ভালো ভালো, সব কিছুর জন্য তৈরি। আর আর এইদিকে আর একজন কোথা থেকে আওয়াজ দিচ্ছে বটে। হ্যাঁ গো, তুমি কোথায়? হ্যাঁ, ও তুমি বোনের মধ্যে আছো নাকি বুঝতে পারছি না, কিচ্ছু শুনতে পেলাম না ভাই, কি বলছো? হ্যাঁ, অপরাজিতা। ও তুমি অপরাজিতার কাছে? আমি নিজেকে দেখ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুলে ফেলে দেবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এসো 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 এসো। এবার স্নানে যাই, তারপর রান্না বান্না করতে হবে। হ্যাঁ বলো গো। নিচে কাকার বাবার দুজনের খাওয়া হয়ে গেছে, তারপর উপরে এসেছি আমি রান্না করতে। ইতিমধ্যে নিচের রান্না আলপনা দিয়ে উপরে ভাগ দিয়েও গেছে। আজকে আসলে আমাদের খেতে, যখন আমরা খেতে বসবো তার আগ দিয়ে রান্নাটা যাতে কমপ্লিট হয়, সবই যেন গরম গরম থাকে। যদিও খুব গরম পড়েছে, কিন্তু তবুও গরম গরম যাতে থাকে, সেই জন্যই সেই ব্যবস্থা। রান্না খুব বেশি নয়, এখন আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডালের কৌটো করব, হচ্ছে ভাত, ডাল আর একটা তরকারি। আর নিচের থেকে আলপনা দিয়ে যথেষ্ট পরিমাণ তরকারিপাতি দিয়ে গেছে, সুতরাং উদ্বৃত্ত করে লাভ নেই। আর যেহেতু ও জানতো যে মিনামাসি আসবে না, সব কিছু বেশি বেশি করেছে, কিন্তু যেগুলো করেনি সেগুলোই আমি করে নিচ্ছি। সেটা করতে আমার বড়জোর 8 ঘন্টা। আজকের দিনটা না বন্ধুরা খুবই ভালো। পঞ্জিকা মতে ভালো কিনা আমি জানি না, কিন্তু আমাদের জন্য ভীষণই ভালো। প্রথমত মঙ্গলবার, এবং বজরংবলী আমার একটা সমস্যার সমাধান আজকে এত চমৎকারভাবে করে দিয়েছেন, যার জন্য আমি তাকে বারবার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সমস্যাটা সমাধান আমি মোটামুটি সপ্তাহ 1.5-2 ধরেই কিন্তু চাইছিলাম, একদম মনে প্রাণে চাইছিলাম। আমি কিছুদিন হলো খেয়াল করছিলাম টুকুরের মোবাইলে অ্যাডিকশানটা বেড়েছে। এটা একটা মস্ত বড় ডিস্ট্রাকশন, কিন্তু অন্তত এই সময়টাতে আমি চাইছিলাম টুকুর যাতে খুব আপোষে আমাদের হাতে মোবাইলটা দিয়ে দেয় এবং সেটার ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। অন্তত এই 2 বছর তো বটেই, এরপর যখন বাড়ির বাইরে যাবে তখন তো মোবাইল দিতেই হবে, কিন্তু 11-12 নয়। সেটাই কিন্তু আজকে ঈশ্বর পাকে চক্রে করেছেন। এবং কোনো রকম ঝগড়া নেই, মান নেই, রাগারাগি নেই। ব্যাপারটা এত সুন্দরভাবে হয়েছে, সেটার জন্যই বারবার আমি বজরংবলীর কাছে থ্যাংক ইউ বলছি। কারণ এই বয়সের একটা বাচ্চা জাস্ট আপোষে মায়ের হাতে এসে বলে দিল, মা অকেশনালি ব্যবহার করতে দিও, কিন্তু এখন আর এই ফোনটার আমার দরকার নেই। এবং গোটা ঘটনায় পুরো কৃতিত্বটাই কিন্তু মূলত বুম্বাদার। দুর্দান্ত। মানে আজকে ও যখন ওর মেয়ের সাথে বসে বসে কথা বলছিল, তখন আমি শুধু লোকটাকে দেখছিলাম। মাঝে মাঝে আমার মনে হয় লোকটা বোধহয় ম্যাজিক জানে।
কিন্তু পরে মনে হয় নেচার ওয়াইজ টুপুর কিন্তু আমার মতো নয়। আমার মতো হলে বিচ্ছু, চিংড়ি এবং আউটস্পোকেন হতো। নেচার ওয়াইজ টুপুর কিন্তু একদম ওর বাবার মতো, যার ফলে বুম্বাদার পক্ষে ওকে হ্যান্ডেল করাটা অনেক সময় খুব ইজি হয়। দুপাত রান্না করি আমি, ঘেমে জল, আমাকে এবার জামা কাপড় ছাড়তে হবে, ঠিক 8 ঘন্টার মধ্যে কমপ্লিট একদম। এগুলো সব আলপনাতে দিয়ে গেছে, আমি এটা করেছি, ব্যাস তাতেই আমি ঘেমে ঝোল। বন্ধুরা, আমার একটা রিয়েলাইজেশন হচ্ছে কোনো পেরেন্টস 100% ঠিক হয় না, কিন্তু 99% ক্ষেত্রে বাবা মায়েরা ছেলেমেয়েদের ভালোই চায়, নিজের মতো করে ভালো চায়। আমরা আমাদের মতো করে চেষ্টা করছি। এই সময়ে দাঁড়িয়ে বুম্বাতা যখন টুপুরের সাথে কথা বলছিল, সেই সময়টা যদি শেয়ার করতে পারতাম যে মোবাইলের অ্যাডিকশনটা কি ভয়ঙ্কর, আমাদেরকে দিয়েই বোঝাচ্ছে যে মা দেখ, আমি যখন কম্পিউটারে বসে কাজ করি, তখন আমি যখন কোনো কিছুতে মোবাইল দেখি, তখন আমার 15 মিনিট লাগে কনসেন্ট্রেশনটাকে ফেরত আনতে। আর মোবাইলটা এমনই একটা জিনিস, বারবার হাত চলে যাবেই মা, যাবেই, এ কিছু করার নেই। এবং আমাদের চোখের সামনে এখন এই বছর উচ্চ মাধ্যমিকে প্রথম যে ছেলেটি আলিপুরদুয়ারের হয়েছে, তার এক্সাম্পলটা তো রয়েছে। সে ছেলেটি কিন্তু শুধুমাত্র বই পড়েছে, তার কোনো রকম স্মার্টফোন ছিল না। আর তার যখন কোনো রকম ইন্টারনেটের প্রয়োজন হবে, তার কাছে একটি মস্ত বড় ট্যাব রয়েছে, ল্যাপটপ রয়েছে, ডেস্কটপ রয়েছে, তুমি সেখানে যাও মা, কিন্তু এরকমভাবে নিজের মনোযোগকে এদিক ওদিক করে ফেলো না, তাহলে তোমার পরবর্তীকালে অনেক ক্ষতি হবে। সে সমস্ত কথা প্লাস এটা যে পৃথিবী চেনোনি, জগৎ চেনোনি, ডিপিএস থেকে এখনও বেরোওনি, তুমি এখনই নিজের কেরিয়ারটাকে নষ্ট করো না, তাহলে পৃথিবী দেখতে পারবে না, ছোট্ট গণ্ডির মধ্যেই আবদ্ধ হয়ে থাকবে। আমি এবং বুম্বাদা দুজন মিলে ঠিক এই কথাগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বুম্বাদাকে, মানে টুপুরকে বলেছি। এবং আমার মেয়ের সাথে যখন বুম্বাদা কথা বলে, তখন ব্যাপারটা না এতটা পোলাইট মনে হয় যেন সে কোনো সিনিয়র মানুষের সাথে কথা বলছে। এবং টুপুরকে বকে ঝোঁকে মেরে ধরে কোনো কিচ্ছু করা যাবে না, এমন কোথাও ওকে দাঁড় করিয়ে দিতে হবে যেখান থেকে সামনে আর কোনো যুক্তি দেখা যাচ্ছে না, তার সামনে একটি মাত্র জিনিস, সেটা হচ্ছে একটা দেওয়াল। তখন কিন্তু সে আপোষে জিনিসটা করবে। আজকে যেটা সে করলো, সে টুক করে এসে আমার হাতে দিয়ে বললো, ঠিক আছে মা, তোমরা সব ঠিক বলছো, হ্যাঁ এটা আমি করে দিলাম। কখনো কখনো আমার জন্মদিনে বন্ধুরা উইশ করলে আমাকে দিও, বা অন্য একটা কোনো সময় দিও, তাছাড়া আমি তোমার ফোন ব্যবহার করব, বা একটা ছোট্ট কিপ্যাড ফোন আছে সেইটা ব্যবহার করব, ব্যাস, আর আমার ফোনের লাগবে না। এবং সেটা সে যখন বললো, মানে আমরা কি আর বলবো, ঠিক 25 মিনিটের একটা ছোট্টখাট্টো কনভারসেশন। যে জিনিসটাতে রাগারাগি হতে পারতো, মারধর হতে পারতো, সেটা জাস্ট ঘুরে গেল। এবং সেটা করলো কিন্তু বুম্বাদা সামনে। এখন আমি যেগুলো টাঙিয়ে দিচ্ছি সেটা হচ্ছে টুপুরের 11-এর সিলেবাস। টুপুরের এটা এতদিন আমি টাঙাইনি, দেখুন মাঝখানে একটু করে ভাঁজ রয়েছে, সেই ভাঁজটা কিন্তু এখনও রয়ে গেছে, কারণ এটা কয়েকদিন আগেই আমাকে দিয়েছে, কিন্তু আমি এটা টাঙাইনি, আজকে আমি টাঙিয়ে দিলাম। খুব শিগগিরই হয়তো বা অগস্ট সেপ্টেম্বরে ওদের হাফ ইয়ারলি পরীক্ষা। আমি বলে দিলাম যে চ্যাপ্টারটা হয়ে যাবে, সে চ্যাপ্টারের পাশে একটা করে টিক দিয়ে দেবে, সেটাই সে করছে। তো যাই হোক, আপাতত এইভাবেই চলছে আমার এবং বুম্বাদার প্যারেন্টিং জার্নি। দেখা যাক কতদূর কি হয়। অম্বুবাচী আজকে ছেড়ে গেছে, সেই জন্য ঠাকুরের আসনটাকে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, কাপড় চোপড়গুলো বদলে নিলাম। ভালো লাগছে আজকে, ভীষণ আনন্দিত আমি। বজরংবলীর কাছে পুজো দিতে যাব। আমার মেয়ের মনে প্রাণ আমি বিশ্বাস করি কোনো ক্ষতি হবে না বন্ধুরা, এই আমার জগন্নাথের দেওয়া উপহার। আমি কখনো ভাবিনি এই জায়গাটাতে আমি আয়নাটা সরিয়ে দিয়ে টুপুরের একটা স্টাডি টেবিল করে দেব, ছোটোখাটো হলেও সেটা করে দেব। টুপুরের ঘরেই তো একটা রয়েছে, কিন্তু সেখানে সে পড়ে না। এই ছোট্ট একটা টেবিল কেনার পর সে এই কোজি কর্নারটাকেই পছন্দ করে নিয়েছে। সব কিছু অনেক আগে থেকেই লিখিত থাকে, নইলে এই টেবিলটা কিন্তু আমি কিনেছিলাম আমার হাজব্যান্ডের জন্য, জায়গাটাও খালি করেছিলাম। সে গরমে সহজ শেয়ার বাজারে কন্টেন্ট ওখানে করে, তার খুব কষ্ট হয় সেই জন্য, কিন্তু টুপুর এই জায়গাটাকে নিয়ে নিয়েছে। আসলে সবই পূর্ব নির্ধারিত। যে রাস্তা আমার মেয়ের জন্য সঠিক নয়, কোনো না কোনোভাবে কিছু না কিছু করে ঈশ্বর ঠিক সেই দ্বার রুদ্ধ করে দেবেন। পৃথিবীতে সব মা বাবার, সব সোনার চাঁদ সন্তানেরা ভালো থাকুক, জীবনে সফল হোক, জীবনে আনন্দে বাঁচুক, জীবনকে পূর্ণভাবে উপভোগ করুক, সবাইকে নিয়ে বাঁচুক, এই উপলব্ধিতে আসুক পৃথিবীটা তার একার নয়, সবার। কালকে রাত্রে আমি যেটা করেছি, যে 10 মিনিট আর যদি একটু অপেক্ষা করতাম মেশিনটা বন্ধ হয়ে যেত, তারপরে আমি যদি আমার জিমের আউটফিটটাকে শুকোতে দিতাম সারা রাত্রি ফ্যান চালিয়ে, তুমি এসেছো উদ্ধার করেছো। হ্যাঁ, তার আর কোনো পর নেই, আবার আসলে ফিরে।
তো তো তোমার বউ একটা পণ করেছে, সে হচ্ছে তো ওজন না কমালে নিজের জন্য কোনো জামা কাপড় কিনবে না, একটা নাইটি বাদ দিয়ে। আমি নাইটি কিনেছি। ওজন যতক্ষণ না পর্যন্ত কমছে কিছু কিনবে না তো, নিজের জামা কাপড়, শাড়ি কিনবো, আমি শাড়ি কিনবো, আমি শাড়ি কিনবো। হ্যাঁ, যেটাতে কোনো সাইজ লাগে না, নাইটি কিন্তু কোনো এক্সেল ডাবল এক্সেল। মানে যেন মধু বর্ষণ হলো। তুমি এই কি কথা বললে? না না, তুমি এই কি কহিয়া দিলে? আমি অনেক কিছু কইলাম। শোনো, ব্যাপারটা হচ্ছে না, সিরিয়াসলি বলুন, নাইটিতে কি কোনো সাইজ লাগে? নাইটিতে সাইজ লাগে না, শাড়িতে কোনো সাইজ লাগে না। কেউ আমায় দিলেও আমি খুব আনন্দে গ্রহণ করবো। আপনারা ওর কথাটা প্লিজ ওকে সিরিয়াসলি ভাবতে বলুন। না না না, সিরিয়াস, আমি সত্যি সিরিয়াস। ঠিক আছে, সবাই কেমন আছেন? আমি বহুদিন পর, বহুদিন পরে না না, আমার কালকে রাত্রেবেলায় যেহেতু খুব অসুবিধা হচ্ছিল, রাত্রেবেলায় ওই ঘুমের জন্য, তাই নাইট আচ্ছা আমাকে একটু কথাটা বলতে দেবে। ওই রাত্রেবেলায় যেহেতু ওটা মেলে শুইনি, সকালবেলায় উঠে ওটা মেলার কথা আমার মনে ছিল না, সেটা ছাদে মেলতে হয়ে গেছে দেরি। আমার জিমের আউটফিট আজকে শুকোয়নি। হ্যাঁ, তো এখন আমার কথা হচ্ছে, ওনার কি একটু উচিত না আমাকে একটা জিমের আউটফিট কিনে দেওয়া? বলুন। আমি এলাম, আমার কাজ আছে। সিরিয়াসলি বলছি, এই ধরনের আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে। না না, ঠিক আছে, যাও যাও যাও। অত্যন্ত বাজে সিরিয়াস। আমার সকালবেলাতে উঠে বিপরীত কর্ণিটা করতে হয়, পবন মুক্তাসন করতে হয়, প্রাণায়াম তো করতেই হবে। মা আমাকে বলে গেছে, ভাই তুমি যাই করো, জিম করো, টিম করো, ডায়েট করো, প্রাণায়াম করতে হবে, কপালভাতি, অনুলোম বিলোম করতেই হবে, ভ্রামরিটাও করতে বলেছে। তো মায়ের যেহেতু ওই নার্ভের সমস্যা আছে, ভ্রামরি প্রাণায়ামটা খুবই নাকি উপকারী। মা বলছে বেশ কিছু জিনিসের ভরসাতেই তো আমি এখনো ভালো করে তাও বেঁচে আছি। কিরম ভালো যে বেঁচে আছে শুধু দেখতেই পাচ্ছি, কিন্তু তবু মা চলে ফিরে বেড়াচ্ছে, এটা কেমন ঘটনা। তো এখন ওই সকালবেলাতে বিপরীত কর্ণিটা করতে গিয়ে, অবশ্যই অন্যগুলো তবু যা হোক চলে, কিন্তু বিপরীত কর্ণি করতে গিয়ে কিন্তু আমার সেকেন্ড যে আউটফিটটা, সেটা আমাকে ব্যবহার করতে হচ্ছে। আর এত ঘেমেছি, লোয়ার পোর্শনটা এখনো শুকায়নি, টি শার্ট অনেক আছে, কিন্তু আমার কি মুশকিল হচ্ছে, আজকে আমি জিমে যেতে পারছি না। হ্যাঁ, এখন ঘরে তো ওই লেগিংস পরেই করতে হবে, আর কি করবো। কিন্তু একটা কথা প্রসঙ্গে জানাই, বিপরীত কর্ণি করে কিন্তু খুব 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 উপকার হচ্ছে। এই অর্থে যে আগে আমার ঘুমটা ছেঁড়া ছেঁড়া হতো, একটু সমস্যা সংকুল ঘুম ছিল, কিন্তু এখন কিন্তু সেটা আর একেবারেই নেই। হ্যাঁ, এটা ঘটনা যে 6 ঘন্টার বেশি আমি ঘুমোতে পারি না, কারণ আমাকে উঠে যেতে হয়, আমার শুতে যেতে দেরি হয়। কিন্তু 6টা ঘন্টার যে আমার ঘুম হয়, সেটা কিন্তু দারুণ ইমপ্রুভ করেছে, মানে লক্ষ্য করার মতো ইমপ্রুভ করেছে এই বিপরীত কর্ণিটা প্র্যাকটিস করবার পরে। বিপরীত কর্ণি যেটা, সেটা হচ্ছে যে বলেছিলাম কয়েকদিন আগে, দেখিয়েছিলাম যে ওই দেওয়ালেতে নিতম্ব ঠেকিয়ে দিয়ে পা দুটোকে জাস্ট স্ট্রেট তুলে দেওয়া, খানিকক্ষণ পরে একটু দেওয়ালের উপর পায়ে ভর দিয়ে কোমরটাকে তুলে তার তলায় একটা করে বালিশ বা পাশ বালিশ, যেটা সুবিধে, সেরকম একটা কিছু দিয়ে দেওয়া। এটা 15 মিনিট করে নিলে এতটা ইমপ্রুভ করে। আর কিছু হোক বা না হোক, দেখুন বাদ বাকিগুলোর জন্য আমি সব কিছুকেই দায়ী করছি, যে আমার কাজের এনার্জি বেড়েছে, আমার দুপুরবেলা আগে একটা ঝিমুনি ব্যাপার থাকতো, সেটা একদম কমে গেছে। সেগুলোর জন্য ডায়েট করলে বা হেলদি লাইফস্টাইলে থাকলে, জিম করলে, অন্যান্য এক্সারসাইজ করলে সেগুলো হয়, কিন্তু ঘুমটা দুর্দান্ত ইমপ্রুভ করেছে। এটা কিন্তু আমি মানে 100% বলছি। কিন্তু আজকে যে জিমে যাওয়া হচ্ছে না, জিমের না অ্যাটমসফিয়ারটাই ম্যাজিক্যাল, জানেন। আজকে সমস্ত কিছু আমি নিয়ে আসবো একটু বাদে, এখনও ছাড়ে যায়নি, নিয়ে আসবো, সব নিয়ে এসে রাত্রেবেলায় ফ্যানের নিচে সব শুরু করবো। তারপরেতে কালকে নিশ্চয়ই সকালবেলা টুকুর যখন স্কুলে যাবে, তখন টুকুর পেছন পেছনে আমিও গিয়ে জিমে ঢুকে পড়বো। টুকুর ওদিকে স্কুলে চলে যাবে, আমি জিমে ঢুকে পড়বো। হ্যাঁ, কারণ ওই সব থেকে বেশি মিস করি হচ্ছে ট্রেডমিলটা। প্রায় 20 মিনিট 25 মিনিট এক নাগারে, তারপর কিছুক্ষণ এটা ওটা করে আবার ট্রেডমিলে চড়া, তারপর আবার হাঁটা। হ্যাঁ, ওই একই রকম সময় দ্বিতীয়বার করা, সব এদিকে লাইন দাঁড়িয়ে যায়, ওদিকে লাইন পড়ে যায়, দুটো আছে, কিন্তু তাও একজনই যদি মানে একটা ট্রেডমিলে 40 মিনিট ধরে টাইম নিয়ে নেয়, তাহলে আর কি। কিন্তু তাও কোনো দিকে পাত্তা না দেওয়া, সব মিলেমিশে না ব্যাপারটা আমি খুব এনজয় করি। জিমটাকে খুবই এনজয় করতে শুরু করেছি। আর আমার বড় যখন আমাকে বলছে, যদি একটু একটু করে কিন্তু তোমার মধ্যে এখন চেঞ্জ দেখা যাচ্ছে পজিটিভ অর্থে, তো তখন আরোই বেশি। কিন্তু কী করা যাবে আজকে, আর এখন লেগিংস পরেই এক্সারসাইজ করতে হবে, আর কি করবো। যে দেখুন ওই লাইটটা আজকে সন্ধ্যে থেকে এরকম বিপ 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 করছে। এটা কালকেও কয়েকবার করছিল। এটা ওই লাইটটা যদি না হয়, তাহলে এইখান থেকে এই পর্যন্ত বাগড়াকোট পুরোটা কিন্তু অন্ধকার, পুরোটা। এটা দেখুন, একটু যদি বাইটের অ্যাঙ্গেল দেখাই, তাহলে আলো বেশি করে বুঝতে পারবেন। বাড়ির সামনের আলোটা তো গেছেই মায়ের ভোগে, এটাও যেতে চলেছে। আজকে এই লাইটটা জ্বলছে দেখছি, এটা কালকে নিবানো ছিল। বেশ, যখন বৃষ্টি পড়ছিল, তখন আমি যখন রাত্রে এসেছিলাম, তখন এই জায়গাটা, এই আলোটা বন্ধ ছিল, ওই আলোটা জ্বলছিল। আর ওই যে ওটা FCI গোডাউনের আলো, আর একটা বোধহয় ওদিকটায় আছে, কিন্তু ওই আলোটা দেখা যায় না। এইটা যদি নিভে যায়, তাহলে সেই কোথায় বাগড়াকোটের আর একটা আলো, বলুন তো দেখি। আর এমনিতেই এই জায়গাগুলো সন্ধ্যের পর তো কী হয়ে যায়, সেটা আপনারা জানেনই।
বিরক্তিকর ব্যাপার। আলুগুলো না একটু জোরালো প্রয়োজন, জানেন তো, এত টিমটিমে আলু দিয়ে হয় না। যাই হোক, আমি পোশাকটা ছেড়ে নিয়ে সন্ধ্যেবেলার ব্যায়ামটা করে নিই। দরজাটা বন্ধ করতে গেছিলাম, জানলাটা, সরি, তখনই দেখলাম। বাস্তবে আমি আজকেই কৃতজ্ঞতা প্রকাশের জন্য, যেহেতু মঙ্গলবার, ভেবেছিলাম বজরংবলীর মন্দিরে পুজো দিতে যাব, কিন্তু অনেক নিকটাত্মীয়দের ফোন টোন করা হয়েছে আজকে আমার তরফ থেকে, বুম্বাদার তরফ থেকে। তাদের সাথে কথাবার্তা বলে সময়টা আমার সেদিকেও যেমন কেটে গেছে, তেমন আমার মনেও হয়েছে যে থাক বজরংবলী, তোমাকে আমি কালকে দেখা করতে যাব, যেতে তো হবেই, এর মধ্যেই যাব। তো এখন জলটা পুরো শেষ হয়ে গেছে, আজকে এত গরম লাগছিল, বহু জল খাওয়া হয়েছে, জলের জারিকেন পুরো খালি। তো এখন এটা আমার 5 লিটারের, সেটা ভর্তি করে নিয়ে তারপর ছাদে যাই, গিয়ে সমস্ত জামাকাপড়গুলো তুলে আনি। বেশ কিছু জামাকাপড় শুকিয়ে গেছে, কিন্তু বেশ কিছু আবার শুকোয়ও নি, জানেন তো, কোমরের দিকটায় ভেজা রয়েছে আমার, যেটা প্রয়োজন সেটাই আর কি। যাই হোক, ঠিক আছে, ব্যায়ামটা আমার করা হয়ে গেছে ইতিমধ্যে। তো এখন ছাদ থেকে নিয়ে গিয়ে জিনিসগুলোকে মেলে দেবো, যেগুলো প্রয়োজন, আর যেগুলো ভাঁজ করে রাখার সেগুলো ভাঁজ করে রাখবো। আচ্ছা, আমি কমেন্টগুলো চেক করছিলাম, অনেকেই লিখেছেন যে আপনাদের জায়গাতেও খরাতে, না হলে মানে প্রকৃতির কারণে সবজিপাতির দাম বড্ড বেশি। একজন লিখেছেন, দেখলাম দুজন লিখেছেন যে টমেটোর দাম নাকি 100 টাকা কেজি। আচ্ছা, আপনারা টমেটো গাছ লাগিয়ে ফেলুন, মানে আমিও কিন্তু সিরিয়াসলি ভেবেছি যে আমি লাউ লাগাবো, শশা লাগাবো, আমি ছাদেতে সেরকম ব্যবস্থা করছিও। আসলে সেই পরিমাণ টব লাগে, এগুলো তো ছোটোখাটো টবে হয় না, কিন্তু টমেটো কিন্তু আপনার বারান্দা বাগানে ছোট্ট যদি একটা 6 ইঞ্চির হ্যাঙ্গিং টবও থাকে, সেখানেও কিন্তু হয়ে যাবে। শুধু কিছুই না, শুরুর দিকে একটুখানি ওদের বাও দিয়ে দিতে হবে। আমার জানেন তো, টমেটো গাছটাকে যেটা দিয়ে বাও দেওয়া মানে সাপোর্ট দেওয়া, সেটা কি দিয়ে দিয়েছি? 2 ঝাঁটার কাঠি দিয়ে। হ্যাঁ, এতটাই সহজ ব্যাপারটা। তো আপনারা করে ফেলুন বন্ধুরা, এত টাকা দিয়ে কেন কিনবেন? আর আদারে বাদারে পড়ে থাকে টমেটো গাছ থেকে, যে 100 টাকা দিয়ে টমেটো কিনে আনছেন, একটা টমেটো থেকে একটু বিচি বার করে জাস্ট এমনিই ফেলে দিন, এমনিই হয়ে যাবে। আদারে বাদারে হয়ে থাকা এই সমস্ত সবজিগুলোর জন্য এত দাম কেন দেবেন? নিজেরা করে নিন, অনেক লাভবান থাকবেন সারা বছর। এইটুকু সময়ের মধ্যে এতটা নেমে গেল, বুঝতে পারলেন তো কত জল খাওয়া হচ্ছে? বাপরে বাপ, আর সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আচ্ছা, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন স্কিন কেয়ার রুটিন, কিছুই তো করি না। একটা নিভিয়া ক্রিম মাখি, ওই একখানা সিরাম এনেছিলাম, এই জলটা যতই টাইট করে বন্ধ করি, এই টিপ 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 করে পড়তেই থাকবে। ঠিক আছে, একটা সিরাম এনেছিলাম, ওটা মাখি না, কারণ ওটা মাখার পরে একটু অসুবিধা হচ্ছিল। আর অনেকেই সেটা বারণ করেছেন ওটা করে সঙ্গে সঙ্গে কাজ, মানে রোদ্দুরে না বেরোতে বা আগুনের কাজ না করতে। তো রাত্রেবেলায় কয়েকদিন মাখছিলাম, তাতে একটু সমস্যা হচ্ছিল, খুব ইচিং হচ্ছিল। তারপরে তো এখন আর ওসব কিছুই না, আমি এক্সারসাইজ করি, এত এত ঘাম বেরোয়, আর ওটাই আর কি স্কিনে হয়তো বা ফুটে বেরোয়, মানে ঘাম বেরোয় তা না, মানে সেটার জন্যই হয়তো স্কিনটা একটু হেলদি দেখতে লাগছে, এটা আমার মনে হয়। আর আপনাদের কাছে একটা কথা আমার একটু জানার আছে, যদি যে জানেন সে প্লিজ একটু জানাবেন। যে আচ্ছা, তার আগে বলে দিই, ডায়েট চার্ট যেটা ফলো করছি সেটা হচ্ছে সুমন পাহুজার সামার ডায়েট প্ল্যান, সেটা ফলো করছে, কিন্তু আমি কিন্তু তার কাছে কোনো রকম পেড ভার্সনে যাইনি। কিন্তু তিনি যেটা করেছেন সেটা আমি লিপিবদ্ধ করেছি নিজের বয়ানে, এবং সেটাকে একজন ডাক্তার দিয়ে অ্যাপ্রুভ করিয়েছি। তিনি কিছুটা চেঞ্জ আমাকে করে দিয়েছেন, এখনও সেটা বলবার মতো সময় আসেনি, যখন সময় আসবে পুরো ডায়েট চার্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এছাড়াও আমার যেহেতু এবারেতে আমি অনলাইনেই করেছি মূলত, আর যিনি যে ডাক্তারবাবু তিনি অ্যাপ্রুভ করেছেন তিনি আমাদের পারিবারিক বন্ধু। কথাটা হচ্ছে যে আমি ইন্ডিয়ান ডায়েট প্ল্যান বাই রিচা বলে একজনের চ্যানেল দেখছি। আমি 75 হার্ডে ওটা ব্রেক করছি না, যেটা আমি ইতিমধ্যে করছি, কিন্তু এটা তো আর 75 দিনে আমার সবটুকু কমে যাবে তা তো না। 18 বছরের জমিয়ে রাখা চর্বি, সেটা কমতে আমার 18 না 16 বছরের, হ্যাঁ, মেয়ের জন্মের পর 16+, হ্যাঁ 16 বছরের জমিয়ে রাখা চর্বি। তো সেটা যেহেতু তারপরে আমাকে যেতে হবে, কিন্তু ওই ভদ্রলোক মহিলার ব্যাপারে আমি বেশ পজিটিভ ছিলাম, আজকে আবার দেখলাম এই মতামতটা ওই জন্য আমাকে নিতে হচ্ছে যে উনি প্রায় ওনার সহকর্মীদের মধ্যে বহুজনকে, এমনকি অক্ষয় কুমারকে পর্যন্ত, মানে যাই হোক, তারপর 7 দিন ফাস্টিং বলছেন, ওয়াটার ফাস্টিং যেটাকে বলে, তাতে করে যে সমস্ত জল বা যে ধরনের জল তিনি খেতে বলছেন। আমার কেউ কি 7 দিন ফাস্টিং করেছেন জানাবেন। আমি শিলিগুড়িতে এমন একজন ডাক্তারবাবুকে চিনি যিনি টানা 3 দিন ফাস্টিং করেন, মাঝে মাঝেই করেন। তিনি ওই 3 দিনের মধ্যে যেটা হয় ওই নুন জল খান এবং জল খান, এবং তিনি অনেকটাই বয়স্ক, কিন্তু তাকে দেখে কেউ বলবেই না যে তার অতখানা বয়স হয়েছে, বরং তিনি তার শ্যালক বা তার স্ত্রী বা তার মানে অনেক অনুজ প্রতিমের থেকে অনেক বেশি ইয়ং দেখতে, মানে খুব ভালো দেখতে লাগে তাকে, এটাই বলছি যে, এবং খুব কর্মঠ, ভীষণ পরিশ্রম করতে পারেন। কিন্তু তিনি আমাকে বলেছেন যে তিনি মাঝে মাঝে
3 দিনের ওয়াটার ফাস্টিং করেন, শুধু খান হচ্ছে নুন এবং জল, তার বেশি করেন না। কাজে আমার কাছে না চোখের সামনে এরকম কোনো এক্সাম্পল নেই যারা 7 দিন টানা ফাস্টিং করেন, ওয়াটার ফাস্টিং। এই জিনিসটা কি খুব একটা হেল্পফুল? এখন অনলাইনে যা যা দেখছি সবই যে বিশ্বাস করতে হবে এমনটা তো নয়, বিজ্ঞাপনের জন্য অনেকে অনেক কিছুই ব্যবহার করেন। কিন্তু আজকে ওই অক্ষয় কুমারের ওটাকে নিয়ে ব্যঙ্গ করা, প্লাস আরও কিছু কিছু ইউটিউবারকে নিয়ে ব্যঙ্গ করা যারা নিজের নিজের ক্ষেত্রে স্বনামধন্য, এই ব্যাপারটা আমার ঠিক ভালো লাগলো না। যে তিনি একাই সব জানেন এবং কার্বোহাইড্রেট বাদ দিতে বলছেন সম্পূর্ণভাবে, শুধু প্রোটিন খেতে বলছেন, সে অবধি ঠিক আছে, কিন্তু জানি না এটা এই যে ওজন কমানোটা সেটা কমপ্লিটলি সাস্টেনেবল কিনা। আমি সত্যি একটু কনফিউজড, জানি না সত্যি কথা। আমাদের যারা এই ধরনের ওনার ডায়েট চার্ট ফলো করে লাভবতী হয়েছেন বা লাভবান হয়েছেন তারা একটু প্লিজ জানাবেন, মানে ভদ্রমহিলা অথেন্টিক কিনা, এটাই আসল কথাটা আমার, এইটাই। তো যাই হোক, আপাতত ঠিক আছে বন্ধুরা, এই অ্যাকোয়াগার্ডটা ভরা নিয়ে কথা। অতখানা জল 8 লিটারের ট্যাঙ্ক, এটা 5 লিটার এখানেই ভরে নিয়েছি, তো তো একটু করতে টাইম লাগবে। তো ওটা ওর মতো ভরুক, আমি আমার ব্লগও আজকের মতো শেষ করি, এখন গিয়ে স্নান করবো আর কি, কালকে সকালে উঠতে হবে। ঠিক আছে, চলুন, কালকে সকালে মেয়ে স্কুল, তাড়াতাড়ি উঠতে হবে। ঠিক আছে, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা। বাবা প্রচণ্ড গরমে ঘামছি, চলুন এবার টাটা, এবার সত্যি সত্যি টাটা, বাই 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 বাই।